আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্বে আজকেও তোমাদের সাথে আছি আমি, তোমাদের সাদমান স্যার, সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ, ডুমুরিয়া, খুলনা। তো গত ক্লাসে আমরা প্যারাগ্রাফ এবং কমপ্লিটিং স্টোরি এর মতো দুইটা গুরুত্বপূর্ণ রাইটিং পার্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ফর্মাল লেটার এবং শর্ট কম্পোজিশন, এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি একটু তোমাদেরকে জানিয়ে রাখি যে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্যটা আসলে কি। তো দেখো, ফর্মাল লেটার মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক লেটার বা প্রাতিষ্ঠানিক চিঠি। আমরা যখন কোনো হেডমাস্টারের কাছে বা কোনো প্রতিষ্ঠান প্রধানের কাছে কোনো অ্যাপ্লিকেশন লিখি বা লেটার লিখি, সেটাকে বলা হয় ফর্মাল লেটার। এক কথায় আমরা বলবো ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন। আর ইনফর্মাল লেটার কোনগুলো? সাপোজ তুমি কোনো তোমার বন্ধুর কাছে লেটার লিখলা, তুমি তোমার কোনো পাড়া প্রতিবেশীর কাছে লেটার লিখলা, তুমি তোমার বাবা মায়ের কাছে লেটার লিখলা বা চিঠি লিখলা, সেটাকে আমরা বলি ইনফর্মাল লেটার। তো তোমরা জানো যে অ্যাপ্লিকেশন আর লেটার, এই দুইটা লেখার পদ্ধতি কিন্তু একটু আলাদা। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন সবসময় এক পেজের মধ্যে ফরওয়ার্ড করতে হয় এবং যেটার জন্য কিন্তু কোনো প্রকার স্ট্যাম্প আঁকানোর প্রয়োজন পড়ে না। আবার ইনফর্মাল লেটার কিন্তু ইনফর্মাল অনেক কথাবার্তা তুমি আনতে পারো, কি অবস্থা, কেমন আছো, কি বৃত্তান্ত, এগুলো তুমি বলতে পারো। এবং লাস্টে তোমাকে একটা কি করতে হয়, স্ট্যাম্প আঁকাই দিতে হয়, তাই না? তো যেহেতু আমাদের সিলেবাসে এবারে সিলেবাসে ইনফর্মাল লেটার নাই, সো আমরা ইনফর্মাল লেটার নিয়ে কথা বলবো না। আমরা আজকে মূলত ফর্মাল লেটার এবং আমাদের শর্ট কম্পোজিশন নিয়ে কথা বলবো। সো আমরা খুব একটা বেশি সময় নিব না, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চেষ্টা করব দুইটা বিষয় সম্পর্কে কমপ্লিট একটা আইডিয়া নেবার। আর আমি আজকেও চেষ্টা করব ক্লাসটা খুব বেশি বড় না করার। 25 থেকে 30 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব ক্লাসটা কমপ্লিট করে দেওয়ার। কারণ আহ, তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সামনে, আর হাতে আছে হয়তো 1 থেকে 2 দিন। সো তোমাদের নিজে পড়ার বিষয়টাকে আমি এমফাসাইজ করব বা জোর দিব বেশি। ঠিক আছে, ওকে। তো আজকেও আমি একটু জেনে নিতে চাই তোমরা কারা কারা আমার ক্লাসে অলরেডি যুক্ত হয়ে গেছো। তোমরা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবে। আর যারা কমেন্ট করতে পারছো না, তারা একটু আমাকে ইনবক্সে জানাবে যে স্যার আমরা ক্লাসটা করেছি বা ফুল ক্লাসটা আমরা করেছি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে পার্সোনালি অথবা গ্রুপে একটু জানাবে যে কোন কোন বিষয়গুলো সমস্যা বা কোন কোন বিষয়গুলো বুঝতে পারোনি। ওকে, তো তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসটা। তো দেখো, ফর্মাল লেটারের যে সাজেশনটা আমাদের দেওয়া হয়েছে, সেই সাজেশনের মধ্যে ফর্মাল লেটারের 5টি ফরম্যাট আছে। ফরম্যাট বলতে 5টি সাজেশন আছে আর কি। ফর্মাল লেটার বলতে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ হেডমাস্টারের কাছে তুমি মাল্টিমিডিয়া ক্লাসরুম চাচ্ছ বা তোমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম চাচ্ছ, সেই বিষয়ে একটা ফর্মাল লেটার লিখতে বলতে পারে। অথবা ক্লাসের যে সাউন্ড সিস্টেমটা, ঠিক আছে, সাপোজ তোমরা দেখে থাকবে যে তোমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট, সো আমি যখন সামনে দিয়ে কথা বলি পেছনের অনেকে কিন্তু ক্লিয়ারলি শুনতে পারে না। সো ক্লাসে কিন্তু সাউন্ড সিস্টেমটাও খুবই দরকার, মানে স্পিকারের যে বিষয়টা ওটা কিন্তু খুবই দরকার, তাই না? তারপরে আসে ডিবেটিং ক্লাব। তো তোমাদের কলেজে ডিবেটিং ক্লাব বা এই ধরনের কোনো ক্লাব আছে কিনা আমি জানি না, বাট প্রতিটা অর্গানাইজেশনেই ইউনিভার্সিটি লেভেলে যখন তোমরা উঠবা দেখে থাকবা যে ডিবেটিং ক্লাব, ক্যারিয়ার ক্লাব, এই ধরনের কিন্তু অনেক টাইপের ক্লাব থাকে, ঠিক আছে? সো এই ক্লাবটা তুমি গঠনের জন্য তোমার প্রতিষ্ঠান প্রধান বা প্রিন্সিপালের কাছে একটি আবেদন করতে পারো। দেন হচ্ছে স্টাডি ট্যুর। অনেকদিন তোমাদের কোনো ট্যুর বা বনভোজন হয় না, সেক্ষেত্রে একটা স্টাডি ট্যুরের পরিকল্পনা তুমি করতে পারো এবং স্যারকে তুমি কি করতে পারো, আবেদন করতে পারো বা অ্যাপ্লিকেশন করতে পারো। এবং হচ্ছে এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, এ সিট ইন দ্য হোস্টেল। সো এ সিট ইন দ্য হোস্টেলটাও তোমরা মোটামুটি পরিচিত। আশা রাখবো যে তোমরা ক্লাস 10-এ ওই বিষয়টা সম্পর্কে জানো যে তোমার কলেজ হোস্টেলে বা স্কুল হোস্টেলে একটা সিটের জন্য প্রধান প্রিন্সিপাল বরাবর বা হেডমাস্টার বরাবর একটি আবেদন। তো মোটামুটি আমাদের এই 5টা মিলে আমাদের ফর্মাল লেটার, এই 5টার মধ্যে থেকে যে কোনো একটা আমাদের এবারের পরীক্ষায় থাকবে। তো এই 5টার মধ্যে থেকে আমি 2টা ফর্মাল লেটার একটু গুরুত্ব বেশি দিতে বলবো তোমাদেরকে। সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, আর একটা হচ্ছে এ সিট ইন দ্য স্কুল হোস্টেল। এই এ সিট ইন দ্য স্কুল হোস্টেলের গুরুত্বটা তোমরা একটু বেশি দিবা, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হতে পারে।
সো এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা ফর্মাল লেটার। আর এই 5টা ফর্মাল লেটার আমরা কিভাবে শর্টকাটে খুবই ইজি ওয়েতে অ্যান্সার দিতে পারি সেগুলো সম্পর্কে আমরা জানবো। ওকে, ওকে, সো আমরা তাহলে শুরু করি আমাদের ফর্মাল লেটার সেকশনটা দিয়েই। তো খেয়াল করে দেখো, আমি আগেই বললাম যে লেটার এবং অ্যাপ্লিকেশন দুইটা পদ্ধতি কিন্তু আলাদা। ঠিক আছে, লেটার লিখতে হলে প্রথমে একটা ঠিকানা দিতে হয়, একটা তারিখ দিতে হয়, তারপরে ডিয়ার ফ্রেন্ডস দিয়ে তুমি লেটারটা লেখা শুরু করতে পারো, এবং হাই হ্যালো অনেক কিছু দিয়ে তোমার যা মন চাই তা দিয়ে তুমি লেটারটা বা চিঠিটা লিখতে পারো। কিন্তু তুমি যখন অ্যাপ্লিকেশন লিখতে যাবা তখন কিন্তু কিছু রুলস এবং রেগুলেশন তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তো আমি ফরম্যাটটা তোমাদেরকে একটু যদি দেখাই। আচ্ছা, তো তোমরা একটু খেয়াল করো, আমি একটু জুম আউট করি, তাহলে পুরো বিষয়টা তোমরা একটু দেখতে পারবে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট। ঠিক আছে, সো শুরুতে আমরা কি করেছি, ওকে আমি একটু পেন্সিলের ব্যবহার করি। তো দেখো শুরুতে আমরা কি করেছি, শুরুতে আমরা একটা ডেট দিয়েছি। যখন আমরা অ্যাপ্লিকেশন লিখতে যাব শুরুতে আমরা একটা ডেট দিব, তারপর টু, দেন পরের প্যারাগ্রাফে বা পরের প্যাসেজে টু দ্য প্রিন্সিপাল, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। তারপরে কলেজের নাম দিব একটা, দেন সাবজেক্ট। তো এইখানে একটা বিষয় তোমাকে একটু জেনে নিতে হবে যে আমরা তো এখানে টু দ্য প্রিন্সিপাল দিয়ে করেছি, বাট তোমার প্রশ্নপত্রে হেডমাস্টারের কাছে লিখতে বলতে পারে বা কমিটির চেয়ারম্যানের কাছে লিখতে বলতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা একটু খেয়াল রাখবা যে আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা কার কাছে লিখতে বলছে। ঠিক আছে, এবং যদি অর্গানাইজেশনের নামও দেওয়া থাকে সেক্ষেত্রে সেই সেম অর্গানাইজেশনের নামটা তুমি সেখানে উল্লেখ করবা। ওকে, সো এই বিষয়টা একটু মাথায় তোমাকে কিন্তু রাখতে হবে। দেন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটাকে আমাদের কিন্তু বেশ ভালোই গুরুত্বপূর্ণ একটা পার্ট, অর্থাৎ সাবজেক্টে প্রেয়ার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, যেহেতু এটা গুরুত্বপূর্ণ সো আমি এটা দিয়েই তোমাদের ডেমো ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। এই অনুযায়ী কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, সো প্রেয়ার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, প্রেয়ার ফর এ সিট ইন দ্য হোস্টেল, অর্থাৎ একটি সিটের জন্য আবেদন কার কাছে করছি, আমরা প্রিন্সিপালের কাছে করছি। ওকে, তারপরে হচ্ছে স্যার, উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, একদম সেম এই কথাটা দিয়েই তোমাদেরকে শুরু করতে হবে। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর কলেজ। ঠিক আছে, যদি স্কুল বলে প্রশ্নপত্রে তাহলে তোমরা স্কুল কথাটা অ্যাড করে দিবে। এরপরে দেখো, এই কথাটুকু প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য কমন। ঠিক আছে, এই প্রথম থেকে একদম এই পর্যন্ত প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্যই কমন। এর পরের কথাগুলো তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। তো এই কথাগুলো তুমি কিভাবে লিখতে পারো সেই বিষয়টা আমি তোমাদের বলে দিব। ঠিক আছে, এর পরের কথাগুলো এখান থেকে শুরু হচ্ছে তোমার মেইন কথা। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে আমি একটু চলে যাচ্ছি আমাদের উপরের স্লাইডে। তো খেয়াল করে দেখো, আমরা অ্যাপ্লিকেশনটা খুব একটা জটিল করব না, খুবই ইজি ওয়েতে, খুবই ইজি ওয়েতে 2 থেকে 3টা লাইনের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা কভার করা। 3টা লাইন বললে আবার একটু বেশি ছোট হয়ে যায়, 4 থেকে 5টা লাইন হায়েস্ট। এবং আরেকটা মূল কথা হচ্ছে, অ্যাপ্লিকেশন কিন্তু কখনোই 2 পেজে যাওয়া যাবে না, 1 পেজের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখন তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে অ্যাপ্লিকেশনই আসুক না কেন শুরু থেকে এই পর্যন্ত কমন। ডেট দিবা, টু দ্য প্রিন্সিপাল, স্কুলের নাম দিবা, অর্গানাইজেশনের নাম দিবা, সাবজেক্ট দিবা একটা, যে যে সাবজেক্ট বলবে, যে বিষয় লিখতে বলবে দিবা। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর কলেজ, এই পর্যন্ত কিন্তু কমন। এর পরের বিষয়টা তুমি কি করবা দেখো, প্যারাগ্রাফ সরি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যাই আসুক না কেন, 3টা বিষয়, জাস্ট 3টা বিষয় তুমি একটু মাথায় রাখবা, তাহলেই তোমার মোটামুটি ঝামেলাটা মিটে যাবে বলে আমি আশা করছি। তো লাইন 1, অর্থাৎ ওইটুকু লেখার পরে লাইন 1-এ তুমি একটা প্রবলেম দাঁড় করাবা। ঠিক আছে, ওয়েল, সো প্রবলেমটা কি দেখো, আমরা এখানে একটু লেখার চেষ্টা করেছি। বলতেছে আই এম ফেসিং সিরিয়াস প্রবলেম অ্যাজ মাই হোম ইজ ফার ফ্রম দ্য কলেজ। তো যেহেতু তোমাদের হোস্টেলে একটা সিট লাগবে বা কলেজের হোস্টেলে একটা সিট লাগবে, তাহলে প্রবলেমটা কি, তুমি একটা সিরিয়াস প্রবলেম ফেস করছো। কেন ফেস করছো, তোমার কলেজটা বাসা থেকে অনেক দূরে। একটা প্রবলেম কিন্তু আমরা এখানে কি করলাম, প্রবলেম কিন্তু একটা দাঁড় করাইলাম আমরা, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রবলেমের জন্য আসলে কি হচ্ছে, এই প্রবলেমের ইফেক্টটা আসলে কি। আচ্ছা, এইটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি প্রবলেমের ইফেক্টটা কি। ডিউ টু দিস, এই কারণে কি হচ্ছে, আই ক্যান নট অ্যাটেন্ড মাই ক্লাসেস রেগুলারলি অ্যান্ড ইট ইজ এফেক্টিং মাই স্টাডিজ ব্যাডলি।
এই কারণে আমি আমার ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি না, নিয়মিত অ্যাটেন্ড করতে পারছি না, অ্যান্ড ইট ইজ অ্যাফেক্টিং মাই স্টাডিজ ব্যাডলি। এটা কিন্তু খুব ভয়ানকভাবে আমার পড়াশোনায় কি করছে, আঘাত করছে বা হ্যাম্পার করছে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু তিনটা লাইন দিয়ে বা তিনটা বিষয় দিয়ে কমপ্লিট করার চেষ্টা করছি। প্রথম দুইটা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল। প্রবলেমটা কি? প্রবলেমটা আসলে দেওয়াই থাকবে, ঠিক আছে। সাপোজ তোমার এই যে এসিড ইন দ্য স্কুল হোস্টেল, এটা প্রবলেম, ঠিক আছে। দেন হচ্ছে এটার ফলে কি হচ্ছে, তুমি নিয়মিত তোমার ক্লাসে অ্যাটেন্ড করতে পারছো না, এটা হচ্ছে ইফেক্ট, ঠিক আছে। এরপরে তোমাকে কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে। কার কাছে রিকোয়েস্ট করতে হবে? হেড স্যারের কাছে রিকোয়েস্ট করতে হবে। দেখো এরপরে রিকোয়েস্টটা করছে এভাবে, আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মি এ সিট। আমি অতএব তোমার কাছে প্রার্থনা করছি এবং আশা করছি, ইউ উড কাইন্ডলি গ্রান্ট মি এ সিট ইন দ্য স্কুল হোস্টেল। তুমি অনুগ্রহ করে আমাকে একটা, বা আপনি অনুগ্রহ করে আমাকে একটা কলেজ হোস্টেলে সিট দেওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে। এরপরে ওই কথাটাকে একটু এক্সটেন্ড করে দিচ্ছে, যদি না পারো তাহলে এইটুকু লিখে থেমে যাও, বাট যদি জানা থাকে বা একটু মুখস্থ করে নিতে পারো তাহলে এই লাইনটুকু তোমরা অ্যাড করে দিবা, আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন। অর্থাৎ আপনি যদি এই বিষয়টা বিবেচনা করেন তাহলে আমি আপনার উপর কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে। এরপরে লাইনগুলো আবার প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য সেম, ইয়ার্স ওবিডিয়েন্টলি, ওকে, দেন তোমার নামটা লিখবা, দেন তোমার ক্লাস লিখবা, তোমার ক্লাসের রোলটা লিখবা। এইখানে একটা মুখ্য বিষয় হচ্ছে এই যে নামটা মাঝে মাঝে তোমাদের অ্যাপ্লিকেশনে উল্লেখ করে দেয়, ঠিক আছে। সাপোজ বলতে পারে যে সাপোজ ইউ আর রোনা বা সাপোজ ইউ আর রনি, ঠিক আছে। সাপোজ ইউ আর রনি, ইউ আর এ স্টুডেন্ট অফ গভর্নমেন্ট শাহপুর মধুগ্রাম কলেজ হাই স্কুল, সো নাও রাইট অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু উক্ত নামই তোমাকে ইউজ করতে হবে, তুমি তোমার নিজের নাম বা নিজের ক্লাস বা নিজের রোল কিন্তু ইউজ করতে পারবে না, ওকে। তাহলে এই কিছু বিষয় কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের পুরো একটা ফরম্যাট, এই ফরম্যাট অনুযায়ী কিন্তু তোমাদের লিখতে হবে। এবং আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু বলে রাখি, তো আমরা চেষ্টা করব এক পেজের মধ্যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার, কোনো কাটাকুটি রাখার আমরা চেষ্টা করব না, ঠিক আছে। অর্থাৎ কাটাকাটি যে করার বিষয়টা, এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এবং খুবই শর্ট ওয়েতে ক্লিন রাখার চেষ্টা করব, ঠিক আছে। খেয়াল করে দেখো, আমি মাত্র 3 থেকে 4টা লাইন, আমি মাত্র, দাঁড়াও আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি মাত্র কি 3 থেকে 4টা লাইনে কিন্তু, আমি একটু মুছে দিই, হ্যাঁ, মুছে দিয়ে তোমাদেরকে একটু দেখাই। খেয়াল করে দেখো, আমি মাত্র কিন্তু একদম 3 থেকে 4টা লাইনে কি করেছি, পুরো অ্যাপ্লিকেশনটা কভার করার চেষ্টা করেছি, তাই না? সো তোমরাও কিন্তু এত বেশি লেখার কোনো দরকার নাই অ্যাপ্লিকেশনে। লেটারে তুমি অগণিত লিখতে পারো, বাট অ্যাপ্লিকেশনটা হবে খুবই সিম্পল এবং খুবই ক্যাচি, ঠিক আছে, খুবই ক্যাচি এবং সিম্পল, মানে তোমার দেখলেই পড়তে ভালো লাগবে এরকম একটা বিষয়। আর আরেকটা বিষয় একটু অ্যাড করি, অ্যাপ্লিকেশনে কিন্তু যদি তুমি ভালো লিখো তাহলে কিন্তু, যদি রুলস এবং রেগুলেশন ফলো করো, যেমন রুলস রেগুলেশনের মধ্যে কি আছে বিষয়টা, তুমি যদি একটা ডেট দিয়ে শুরু করো, দেন টু দ্য প্রিন্সিপাল, দেন অর্গানাইজেশনের নাম দাও, এই অর্গানাইজেশনের নামের পরে তুমি চাইলে একটা অ্যাড্রেসও দিয়ে দিতে পারো। সাপোজ তোমাদের কলেজ কোথায় অবস্থিত, মধুগ্রাম কলেজ, ডুমুরিয়া, খুলনা, এই কথাটুকু তুমি লিখে দিতে পারো, যাই হোক সমস্যা নেই। এইটা যদি তুমি লিখো, দেন তুমি একটা সাবজেক্ট দাও, দেন সাবজেক্টের পরে তুমি স্যার দিয়ে এইভাবে যদি শুরু করো, এই প্যাসেজটা যদি তুমি লিখো, দেন তুমি রিকোয়েস্টের প্যাসেজটা যদি আলাদা করো, দেন একদম লাস্টে যদি তুমি ইওর ওবিডিয়েন্টলি লিখে তোমার পরিচয়টা দাও, তাহলে কিন্তু একদম ফুল, অর্থাৎ তোমার 10-এর মধ্যে অ্যাটলিস্ট তুমি 9 পাবা। আমি 10-এর মধ্যে 10-এর কথা তোমাদেরকে বলছি না, কারণ মোটামুটি 10-এর মধ্যে 10 পাইতে হইলে একটু টাফ আর কি। তোমার লেখা ভালো হইতে হবে, প্লাস কোনো কাটাকাটি করা যাবে না, এবং তোমার লেখার মধ্যে যথেষ্ট ইনফরমেশন লাগবে, ঠিক আছে। তো যাই হোক, যদি তোমরা এই ফরম্যাটে মেনটেন করে লেখো তাহলে মোটামুটি 10-এর মধ্যে 9 তোমরা 100% পাবা, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটা ডেমো দেখার চেষ্টা করলাম। আমরা কি করলাম, যে ফর্মাল লেটারের একদম লাস্ট যে অপশনটা, এটা আমরা দেখার চেষ্টা করলাম। তো খেয়াল করে দেখো, প্রথমে আমরা আমরা আমাদের যে বেসিক রুলগুলো আছে, ডেট দিব, টু দ্য প্রিন্সিপাল, অর্গানাইজেশনের নাম দিব, সাবজেক্ট দিব, ঠিক আছে। তারপরে আমরা আসল যে বিষয়টা, আমাদের যে বিষয়টা লিখতে হবে, সেই বিষয়টা আমরা কিভাবে লিখতে পারি। সো হোস্টেল সিট, তাই না, একটা প্রবলেম আমাদেরকে দাঁড় করাইতে হবে। কি প্রবলেম? অ্যাকোমোডেশন প্রবলেম, অর্থাৎ থাকার জায়গার যে সমস্যাটা সেটা। তবে ইফেক্ট, এর ফলে কি হচ্ছে, এই সমস্যাটার কারণে আসলে কি হচ্ছে, সমস্যাটার কারণে আমি ক্লাসে রেগুলারলি অ্যাটেন্ড করতে পারছি না, হয়ে গেল। তারপর একটা রিকোয়েস্ট করতে হবে যে স্যার আমাদেরকে আপনি কাইন্ডলি একটা কলেজ হোস্টেলে বা স্কুল হোস্টেলে একটা সিট প্রদানের জন্য পাঠিত করবেন, ঠিক আছে। এই যে হয়ে গেল, অর্থাৎ 3 লাইনে মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো সেম ভাবে যদি মাল্টিমিডিয়া ক্লাসরুম আসে, আমরা কি করব, শুরু থেকে যে পর্যন্ত বললাম সব সেম। তারপরে কি করতে হবে, প্রবলেমটা কি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে মাল্টিমিডিয়া সিস্টেমটা নাই,
যার কারণে কি হয়ে যাচ্ছে, প্রবলেমটা ক্লাস হয়ে যাচ্ছে কি বোরিং হয়ে যাচ্ছে, মনোটোনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, একঘেয়েমি লেগে যাচ্ছে। এর কারণে কি হচ্ছে, স্টুডেন্টরা পড়াশোনা ঠিকমতো বুঝতে পারছে না, তাই না? একটা প্রবলেম কি, প্রবলেমটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই বা ক্লাস বোরিং হয়ে যাচ্ছে, এর কারণে স্টুডেন্টরা পড়াশোনা ঠিকমতো বুঝতে পারছে না। তাহলে রিকোয়েস্ট করতে হবে কি, আমাদেরকে একটা কি দেন, আমাদেরকে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম দেন। এই তিনটা বিষয় যদি তুমি নিয়ে আসো, অ্যাপ্লিকেশনটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। সেম ভাবে যদি সাউন্ড সিস্টেম থেকে আসে, তাহলে সাউন্ড সিস্টেমের মধ্যে কি কি বলতে হবে আমাদেরকে, আমরা যারা একটু পেছনের দিকে বসি বা আমরা পেছন থেকে আমাদের স্যারদের কথা ঠিকমতো শুনতে পারি না বা বুঝতে পারি না, তাই না? অর্থাৎ ক্যানট হেয়ার আওয়ার টিচার্স ক্লিয়ারলি। আচ্ছা, এরপরে কি হচ্ছে, স্টুডেন্টরা তাদের লেসন গুলোকে মিস করছে বা শিক্ষাগুলোকে মিস করতেছে। সো রিকোয়েস্ট করবো ইনস্টল করা বা লাগানোর জন্য একটা কি সাউন্ড সিস্টেম, ঠিক আছে? তো খুবই বেসিক তিনটা বিষয়, অর্থাৎ একটা লাইনে তুমি প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করবা, আরেকটা লাইনে তুমি ইফেক্ট গুলোকে আইডেন্টিফাই করবা, বা এই প্রবলেম যদি থাকে তাহলে কি হচ্ছে এই বিষয়টা লিখবা, তারপরে তুমি লাস্টের লাইনটা বা লাস্টের পার্টটাকে রিকোয়েস্ট করবা, স্যার আমাদেরকে একটা এই ব্যবস্থা করে দেন, এই ব্যবস্থা করে দিলে আমাদের এই সমস্যাটা মিটে যাবে, ঠিক আছে? তো জাস্ট এই তিনটা বিষয় যদি তুমি একটু মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু মোটামুটি অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা তুমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছো, ঠিক আছে? তারপরে দেখো ডিবেটিং ক্লাব অথবা যে কোনো ক্লাব, ওই যে যেরকম বললাম ডিবেটিং ক্লাব বা ক্যারিয়ার ক্লাব বা যে কোনো ট্রি প্লান্টেশন ক্লাব বা যে কোনো ক্লাব আসুক না কেন। সো দেখো আমাদের ডিবেটিং ক্লাবের মূল উদ্দেশ্য কি, ডিবেটটা শেখানো, ডিবেট কি একটা সফট স্কিল, তাই না? তো ডিবেটিং ক্লাব যদি না থাকে, যে সমস্যাটা হচ্ছে স্টুডেন্টরা বক্তৃতার যে স্কিলটা বা দক্ষতাটা এটা সম্পর্কে কি, এটা সম্পর্কে তারা কিন্তু হচ্ছে তোমার ভালো এই 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 দক্ষতাটা ভালোভাবে রপ্ত করতে পারছে না, যার কারণে কি হচ্ছে স্টুডেন্টদের স্টুডেন্টরা কি হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে, কিসে বাধাগ্রস্ত হচ্ছে, স্পিকিং এ, তাই না? দেখ খেয়াল করে দেখবা যে তোমাদের ছোটবেলা থেকে তোমরা যারা যারা ডিবেট করছো তাদের কিন্তু স্পিকিং স্কিলটা অনেক ভালো, বা ছোটবেলা থেকে তোমরা যারা যারা একটু এক্সট্রোভার্ট টাইপের তারা কিন্তু প্রচুর কথা বলতে পারো বা কথা বলতে কোনো হেজিটেশন ফিল করো না, তাই না? তো এরকমই আর কি। তো যেহেতু ডিবেটিং ক্লাব নাই, সেহেতু স্টুডেন্টদের আসলে প্রবলেমটা কি হচ্ছে, তাদের তাদের স্পিকিং বা ভাষা বা কথা বলার দক্ষতাটা কি করতে পারছে না, ইমপ্রুভ করতে পারছে না, যার কারণে আমাদের রিকোয়েস্ট করতে হবে একটা স্পিকিং ক্লাব অথবা ডিবেটিং ক্লাবের গঠন করার জন্য বা ওপেন করার জন্য, ঠিক আছে? তেমনি ভাবে যদি স্টাডি ট্যুর বলে, আচ্ছা, তো স্টাডি ট্যুরের বিষয়টা এবার একটু অন্যরকম, একটু খেয়াল করে দেখো। প্রথমত আমাদের বলতে হবে যে স্যার আমরা আসলে পড়তেছি সবই হচ্ছে বুক বেস লার্নিং। বুক বেস লার্নিং বলতে কি, মানে বইগত শিক্ষা, মানে বইয়ের মধ্যে যা আছে তাই আমরা পড়তেছি, কিন্তু বইয়ের শিক্ষাটাই কি সব না, আমাদের কিন্তু কোনো প্রকার প্র্যাকটিক্যাল নলেজ নাই। এই বইয়ের শিক্ষার কারণে আমরা বঞ্চিত হচ্ছে কি থেকে, প্র্যাকটিক্যাল নলেজ থেকে, ঠিক আছে, বা বাস্তবসম্মত যে জ্ঞানগুলো সেগুলো থেকে। তোমরা খেয়াল করে দেখো যে তোমরা যারা সায়েন্স এসএসসি তে তোমাদের যাদের সায়েন্স ছিল, তাই না, তোমাদের এসএসসি তে কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যাল করতে, প্র্যাকটিক্যাল তোমরা করেছো কিনা আমি জানি না, যখন প্র্যাকটিক্যাল করতে তখন কিন্তু ওই যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো ল্যাবে যে তোমরা বিক্রিয়াগুলো দেখে থাকতে, তাই না? তো এগুলো কিন্তু একটা প্র্যাকটিক্যাল শিক্ষা। তো এখন কিন্তু আর্টস এর মানে আর্টস রিলেটেড যারা আমরা সাবজেক্টে পড়ি তাদের কিন্তু, আচ্ছা, এখন কিন্তু আর্টস রিলেটেড সাবজেক্টে যারা আমরা পড়ি তাদের কিন্তু তোমার প্র্যাকটিক্যাল যে জ্ঞানটা এটা কিন্তু খুবই কম বা কলেজ থেকে অফার করা হয় না। সো যার কারণে আসলে কি হচ্ছে, আমরা প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছি। বুক বেস লার্নিং এর জন্য আমরা প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালে শেখা বা বাস্তবসম্মত শেখাটা কিন্তু দরকার। তো যার কারণে কি করতে পারো, একটা স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করতে পারো। স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করলে কি হবে, ধরো যে তুমি কোথাও একটা গেলা, ধরো যে ময়নামতি ষাট গম্বুজ মসজিদে তুমি বেড়াইতে গেলা, ঠিক আছে? সেখানে গিয়ে তোমাদের বইও কোনো না কোনো বইয়ে নিশ্চয়ই বা নিশ্চয়ই হচ্ছে ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে লেখা আছে, তাই না? তো ওই জ্ঞানটা কিন্তু তুমি একদম নিজের চোখে দেখে বা বাস্তবসম্মত উপায়ে কিন্তু তুমি জ্ঞানটাকে কি করতে পারছো, নিতে পারতেছো, তাই না? তো এর কারণে কিন্তু প্র্যাকটিক্যাল যে নলেজটা বা স্টাডি ট্যুরটা কিন্তু দরকার। So, এরকমই আর কি। দেন স্কুল হোস্টেল নিয়ে তো বললাম, সমস্যাটা কি অ্যাকোমোডেশন, মানে বাসস্থানের যে সমস্যাটা সেটা, যার কারণে আমি কি করতে পারছি না, রেগুলারলি কলেজে অ্যাটেন্ড করতে পারছি না, স্কুলে অ্যাটেন্ড করতে পারছি না, যার কারণে রিকোয়েস্ট করতে হবে আমাদেরকে একটা সিট দিন। তাহলে দেখো মূল বিষয় হচ্ছে জাস্ট তিনটা। প্রথমে আমাদের একটা ফরম্যাট অনুযায়ী মেনটেন করতে হবে, ঠিক আছে, যে পর্যন্ত তোমাদেরকে দেখাই দিলাম, অর্থাৎ এই পর্যন্ত, এই যে আই এম স্টুডেন্ট অফ ইউর কলেজ, এই পর্যন্ত তোমার কি করতে হবে, ফরম্যাট মেনটেন করতে হবে। তারপরে লেখাটুকু তোমাকে নিজে লিখতে হবে, অর্থাৎ প্রথমে লিখবো আমরা প্রবলেম, তারপরে প্রবলেমের কারণে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে মানে যে ইফেক্টটা পড়তেছে আমাদের উপর সেটা, তারপরে স্যারকে আমাদের রিকোয়েস্ট করতে হবে। ওকে, তো এই হচ্ছে মূলত বিষয়। আর খেয়াল করে দেখো, হোস্টেল প্রবলেম তো সবার হয় না, যে কোনো একজনের হয়, তাই না? তো যার কারণে আমি এখানে কি করেছি, আই বেগ টু স্টেট দ্যাট, মানে আমি আমার নিজেকে উল্লেখ করেছি এখানে, আই বেগ টু স্টেট দ্যাট। কিন্তু
ধরো যে স্টাডি ট্যুরের এই বিষয়টা, তুমি কি একা একা চাইতে পারো স্টাডি ট্যুর? বা ডিবেটিং ক্লাব তুমি কি একা একা চাইতে পারবা? বা সাউন্ড সিস্টেম বা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, এটা তো শুধু তোমার নিজের চাওয়া না বা একার চাওয়া না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আইটাকে রিপ্লেস করে তুমি কি করে দিবা? উইথ ডিউ রেসপেক্ট উই বেগ টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। ঠিক আছে? দেন আয়ের জায়গায় উই আর ফেসিং সিরিয়াস প্রবলেমস uh, as there is no platform for skills. Then so students cannot improve speaking. So তারপরে দিয়ে কি করবা? I therefore pray and hope that you would kindly grant us opening a club. Then we shall be grateful to you for your kind consideration. শেষ। একদম মোটামুটি 8 থেকে 9 মাস কিন্তু ইজিলি পাওয়া যাবে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারের যে সেকশনটা সেটা। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা পিডিএফ দেখে একটু জাস্ট আবার একটু দেখে নিবা। আর এই প্রসেসটা যদি তুমি ফলো করো তাহলে লাইফ টাইম আর অ্যাপ্লিকেশন লিখতে তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো এই 5টা অ্যাপ্লিকেশনের মধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সিট ইন কলেজ হোস্টেল বা স্কুল হোস্টেল, এই বিষয়টাকে আমি তোমাদের একটু প্রায়োরিটি দিতে বলবো। আর বাকি যে 3টা আছে, স্টাডি টুটাও মোটামুটি ইম্পর্টেন্ট, বাট সাউন্ড সিস্টেম এবং ডিবেটিং ক্লাবটা খুব একটা বেশি আমার কাছে ইম্পর্টেন্ট লাগেনি। তো তোমরা অ্যাটলিস্ট তোমাদের বই থেকে হোক বা আমার এই শিট দেখে হোক এই 2টা প্যারাগ্রাফ একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে? ওয়েল, সো এই ছিল মোটামুটি আমাদের ফর্মাল লেটারের বিষয়। এই হচ্ছে স্ট্রাকচার। আমি তোমাদেরকে আবার বলছি, শুরুতে একটা ডেট দিবা, তারপর টু দ্য প্রিন্সিপাল অর্থাৎ ওখানে যদি হেডমাস্টার থাকে হেডমাস্টার তোমাকে দিতে হবে, প্রিন্সিপাল থাকলে প্রিন্সিপাল তোমাকে দিতে হবে। কলেজের নাম যদি উল্লেখ থাকে তাহলে সেই কলেজের নামটা দিবা, যদি উল্লেখ না থাকে তাহলে তোমাদের নিজেদের মতো বানিয়ে যে কোনো একটা কলেজের নাম তুমি দিয়ে দিতে পারো। দেন এই যে মেইন কথা যেটা সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু 100% তোমাকে দিতেই হবে। ঠিক আছে? প্রেয়ার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, অথবা তুমি বলতে পারো যে প্রেয়ার ফর এ স্টাডি ট্যুর, অথবা বলতে পারো প্রেয়ার ফর এ ডিবেটিং ক্লাব, অথবা তুমি বলতে পারো প্রেয়ার ফর এ সাউন্ড সিস্টেম, অথবা প্রেয়ার ফর এ মাল্টিমিডিয়া ক্লাসরুম। ঠিক আছে? ডান। তারপরে শুরু করতে হবে স্যার দিয়ে। সে তুমি চেয়ারম্যানের কাছে লিখো, প্রিন্সিপালের কাছে লিখো বা হেডমাস্টারের কাছে লিখো, স্যার দিয়েই শুরু করতে হবে। এবং তোমাকে বলতে হবে উইথ ডিউ রেসপেক্ট I বা we beg to state that I am a student বা we are the students of your college. ঠিক আছে? তারপরে এই বিষয়গুলো চেঞ্জ হয়ে যাবে। এই বিষয়গুলো কিভাবে চেঞ্জ হবে? টপিক ভেদে চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এখানে হোস্টেলের কথা বলা হচ্ছে, হোস্টেলের কথা তুমি লিখছো। যদি মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা বলা হতো তুমি লিখতে পারতো যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের দরকার। স্টাডি ট্যুরের কথা বলা হলে তুমি এখানে বলতে হতো কি, আমাদের কোনো প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই, যার কারণে স্টুডেন্টরা কি হচ্ছে, প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। সো আমরা আশা করছি গ্রান্ট আস এ ট্যুর নিয়ার বাই প্লেসেস। ঠিক আছে? এভাবে করলে মোটামুটি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আসো আমরা একটু শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করি। তো যাই হোক, তোমরা জানো যে আমি জাস্ট এখানে একটু বেসিক কিছু কথাবার্তা বলবো, খুব বেশি লং আমি ক্লাসটা করব না, কারণ দেখা যাচ্ছে যে বড় যখন ক্লাস নেই 30 মিনিট 40 মিনিট, তখন অনেকেই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো না বা তোমাদের ধৈর্য থাকে না। তো আমি চেষ্টা করবো একটু শর্টে তোমাদেরকে আলোচনা করিয়ে দেওয়ার। ঠিক আছে? তো শর্ট কম্পোজিশনটা হচ্ছে কি, তোমার প্যারাগ্রাফ থেকে একটু বড়, বাট প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের মধ্যে বা শর্ট কম্পোজিশনের মধ্যে কিন্তু একটা বিস্তর কি আছে, সো প্যারাগ্রাফ এবং শর্ট কম্পোজিশনের মধ্যে কি আছে, একটা বিস্তর কিন্তু পার্থক্য আছে। তো পার্থক্যটা কি, প্যারাগ্রাফ হচ্ছে একই ধারায় লিখে যেতে হয়, অর্থাৎ এটার মধ্যে তুমি কোনো প্যারা বা সেকশন রাখতে পারো না। ঠিক আছে? কোনো গ্যাপ, মানে অর্থাৎ আমরা ওই যে কিছু মাঝে মাঝে করি না, যে একটা প্যারা দিয়ে একটু গ্যাপ দিই তারপর আরেকটা প্যারা দিই, প্যারাগ্রাফে কিন্তু এটা করা যাবে না। কিন্তু শর্ট কম্পোজিশন বা এসের মধ্যে এটা আবার ম্যান্ডেটরি। ঠিক আছে? তো তুমি একটা ইন্ট্রোডাকশন লিখলা, ইন্ট্রোডাকশন লিখে তুমি একটা প্যারা করলা বা একটা গ্যাপ দিলা, দেন আবার পরের সেকশনটায় তুমি চলে গেলা। তো মোটামুটি এই কাজটা কিন্তু তোমাকে শর্ট কম্পোজিশনে করতে হবে, আর প্যারাগ্রাফের মধ্যে এটা করা যাবে না। তো যেহেতু 10 মার্কস, আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাটলিস্ট 2 পেজ প্যারাগ্রাফের জন্য তোমাকে লিখতে হবে। আর শর্ট কম্পোজিশন তোমাদের আমাদের কলেজের লেভেলের যে শর্ট কম্পোজিশন আছে বা আমাদের হাফ ইয়ারলিতে যে শর্ট কম্পোজিশন আছে সেখানেও যেহেতু 10 মার্কস, আমি বলবো তোমরা হায়েস্ট 3 পেজ একটু লিখতে পারো, কারণ প্যারাগ্রাফের থেকে কম্পোজিশনটা অবশ্যই কিন্তু একটু বড় হবে। 10 মার্কস হোক, মানে দুইটাই 10 মার্কস হইলেও প্যারাগ্রাফের থেকে কম্পোজিশনটা একটু বড় হবে। তো যেহেতু তোমরা একটু গ্যাপ দিয়ে লিখতে পারতেছো, তাহলে 3 পেজ আমার মনে হয় না খুব একটা বেশি ইস্যু হবে।
তো তোমরা একটা কাজ করবে, প্যারাগ্রাফটা 2 পেজ লিখবে আর শর্ট কম্পোজিশনটা 3 পেজ লিখবে, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখি আমাদের শর্ট কম্পোজিশনেরও 5টা সাজেশন আছে। ভ্যালু অফ টাইম, সায়েন্স ইন এভরিডে লাইফ, এটা আমি 3 স্টার দিয়েছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন ডেইলি লাইফ আছে, চাইল্ডহুড মেমোরিজ আছে, আর ইওর ফার্স্ট ডে অ্যাট স্কুল, এ মেমোরেবল ডে অফ ইওর লাইফ। আচ্ছা, তো মোটামুটি 5টা শর্ট কম্পোজিশনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসএসসির জন্য এবং সাথে করে আমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশনের জন্য। এবং এর মধ্যে 2-3টা শর্ট কম্পোজিশন হয়তোবা তোমরা এসএসসি লেভেলেও পড়েছো। তো যাই হোক, আমি একটু সাধারণ ধারণা তোমাদেরকে একটু দিয়ে দিই। তো এই 5টার মধ্যে আমি 2টা কম্পোজিশনকে একটু গুরুত্ব তোমাদের বেশি দিতে বলবো। একটা হচ্ছে ডেইলি লাইফ, আরেকটা হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ। ঠিক আছে, ডেইলি লাইফ বলতে কি, তোমরা দৈনন্দিন জীবনে তোমার দৈনন্দিন জীবন আসলে কেমন কাটে, সকালে উঠে তুমি ব্রাশ করো, হাত মুখ ধোও, নামাজ পড়ো, এই সকল বিষয়গুলো ডেইলি লাইফের মধ্যে আসবে। আর সায়েন্স ইন এভরিডে লাইফ কোনটা, এই যে বর্তমান সময়ে আমরা বিজ্ঞানের কারণে যে যেভাবে উপকৃত হচ্ছি বা অপকৃত হচ্ছি, সেই সকল বিষয়গুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আর ভ্যালু অফ টাইমটা এসএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ, তো তোমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। ভ্যালু অফ টাইমটা আমি 2 স্টারে রেখেছি, চাইল্ডহুড মেমোরিজ আর ফার্স্ট ডে অ্যাট কলেজ বা স্কুল, এটা আমার কাছে খুব একটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়নি। তারপরে তোমরা যেহেতু সাজেশন খুবই শর্ট আকারে দেওয়া, তোমরা একটু চেষ্টা করবে সাজেশনগুলো কমপ্লিট করার, ঠিক আছে? কারণ এখন না পড়ো, নেক্সটে কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে সাজেশনগুলো খুবই ভালো মতো কমপ্লিট করা। আচ্ছা, তো আমরা জাস্ট 2টা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সায়েন্স ইন এভরিডে লাইফ আর ডেইলি লাইফ নিয়ে। ওকে, দেখো, তো কম্পোজিশন যদি সায়েন্স ইন এভরিডে লাইফ আসে, সেক্ষেত্রে আমরা কি করতে হবে? প্রথমে আমাদেরকে বিজ্ঞান নিয়ে বলতে হবে। বিজ্ঞানটা কিন্তু আমাদের জীবনের জন্য খুবই, অর্থাৎ আমরা প্যারাগ্রাফে যেরকম ইন্ট্রোডাকশন পার্ট পড়েছিলাম, সেরকমই সায়েন্সের একটা ইন্ট্রোডাকশন বা সায়েন্সের একটা ডেফিনেশন তুমি চাইলে দিতে পারো, বা সায়েন্স আমাদের জীবনের জন্য ওভারঅল একটা আলোচনা তোমাকে করতে হবে, ঠিক আছে? আমি বলতে পারি সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, অর সায়েন্স ইজ এ ইম্পর্টেন্ট পার্ট, সায়েন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার লাইফ অফ লাইফ, ঠিক আছে? এই লাইনটা দিয়ে ধরো যে আমি শুরু করলাম, তারপরে বিজ্ঞান আসলে কোথায় কোথায় ইউজ হয়, এটা আরেকটা প্যারা দিয়ে আমাকে লিখতে হবে। কোথায় কোথায় ইউজ হয়, সব ক্ষেত্রে বিজ্ঞান ইউজ হয়। আমি রান্না করতে যাচ্ছি, কুকিং এ আমাদের বিজ্ঞান ইউজ হচ্ছে। ইন্ডাকশন জ্বালাচ্ছ, তুমি গ্যাস চালাচ্ছ, এগুলো সবই কি বিজ্ঞানের বদৌলতে আসছে না? তারপরে দেখো ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্ট কি, অবশ্যই বিজ্ঞানের কিন্তু একটা কি, বিজ্ঞানেরই কিন্তু একটা পার্ট, তাই না? ট্রান্সপোর্ট বা যানবাহন, বিজ্ঞান যদি আবিষ্কৃত নাই হইতো তাহলে কি ট্রান্সপোর্ট আসতো? আসতো না। কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা বা যোগাযোগটা, যোগাযোগটা তো আমরা শুরু থেকে করছি, বাট ডিজিটাল যে কমিউনিকেশনটা, মোবাইল আসছে, ইন্টারনেট আসছে, এই কারণে যে আমাদের কমিউনিকেশনটা বাড়ছে, তো এটাও কিন্তু বিজ্ঞানের একটা অবদান, ঠিক আছে? তো এরপরে দেখো, আমরা প্রথমে লিখলাম ইন্ট্রোডাকশন একটা টানবো, তারপরে কোথায় কোথায় ব্যবহার হয় সেটাও টানলাম, তারপরে কিছু এক্সাম্পল আমরা দিব, ঠিক আছে? অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যে যে বিষয়গুলো বেশি ইউজ করে থাকি, মোবাইল ইউজ করি আমরা, ইন্টারনেট ইউজ করি আমরা, ইলেকট্রিসিটি আমরা ইউজ করি, এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ কিছু কথা লিখবো। সাপোজ মোবাইল, মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মোবাইলের মাধ্যমে আমরা ফটো সেট করতে পারি, এই করতে পারি, ওই করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু সার্চ করতে পারি, হয়ে গেল। ইলেকট্রিসিটির মাধ্যমে আমাদের ফ্যান, লাইট, রেফ্রিজারেটর সব চলে, হয়ে গেল, ঠিক আছে? তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কিন্তু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, মানে কি, অপকারিতা, ঠিক আছে? তো অপকারিতার বিষয়টা কিরকম তোমাকে বলতে হবে। এই যে পলিউশন, পলিউশন কথাটা কেন আসছে? পলিউশন মানে দূষণ। তুমি ইলেকট্রিসিটির বদলতে রেফ্রিজারেটর চালাইতে পারছো, ফ্রিজ চালাইতে পারছো, ঠিক আছে, সমস্যা নাই। তুমি চালাচ্ছ এসি, চালাচ্ছ, কোনো সমস্যা নাই। বাট এই যে এসি থেকে, তোমরা জেনে থাকবে যে এসি থেকে কিন্তু খুব মারাত্মক একটা খারাপ গ্যাস উৎপন্ন হয়, এবং যেটা কিন্তু বায়ুমণ্ডলে কি কি বাড়াই দিচ্ছে, ওজোন স্তরকে ধ্বংস করে ফেলছে। তার মানে কি, একটা পলিউশন হচ্ছে না, বাতাস দূষিত হচ্ছে না, হচ্ছে কিন্তু। সো পলিউশনের বিষয়টা তোমাকে আনতে হবে। মিস ইউজ অফ টেকনোলজি, অর্থাৎ দেখো, মোবাইল, ইন্টারনেট, ইলেকট্রিসিটি বা মোবাইল ইন্টারনেটের কথা যদি ধরো, সবগুলোরই কিন্তু একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। সো খারাপ দিকটা তোমাকে বলতে হবে, যে মোবাইল বা ইন্টারনেটের বিষয়টা ধরো, যে ইন্টারনেটের কারণে কিন্তু অনেক কি হয়, ইন্টারনেটের কারণে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ইফটিজিং হচ্ছে, তাই না? ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে অনেক নারীরা, কিন্তু ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে, তাই না? সো এটা কিন্তু টেকনোলজির একটা মিস ইউজ বা ডিসঅ্যাডভান্টেজ। তো মূলত হচ্ছে তোমাকে এখানে ইউসেজও ব্যাখ্যা করতে হবে, কোথায় কোথায় আমরা ইউজ করতেছি, ডিসঅ্যাডভান্টেজও তোমাকে বলতে হবে, ঠিক আছে? দেন আমরা কনক্লুশন একটু টেনে দিব যে আমাদের কি করা উচিত। এই যে সায়েন্স বা বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, এগুলোকে প্রপারলি ইউজ করা উচিত, ঠিক না? এই হচ্ছে ডান।
সো মোটামুটি এই চার পাঁচটা যে পয়েন্ট আমি ছয়টা যে পাঁচটা যে পয়েন্ট আমি দেখাই দিলাম, এই পয়েন্টগুলো যদি তোমরা তোমাদের কোয়েশ্চেনে ইনক্লুড করতে পারো, তাহলে এখানেও কিন্তু 10-এর মধ্যে 7, 8 বা 9 পাওয়া সম্ভব। ঠিক আছে, যদি তোমার হাতের লেখা ভালো হয়। আর অবশ্যই অবশ্যই রাইটিং পার্ট লেখার জন্য কোনোভাবেই কাটাকুটি করা যাবে না, কারণ রাইটিং পার্ট আমার যেটা মনে হয় যে বেশিরভাগ স্যাররা, বা তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা বা পাবলিক পরীক্ষা দিবা, বেশিরভাগ স্যাররা রাইটিং পার্টটাকে জাজ করে তোমার হাতের লেখার উপরে, অনেকটা হাতের লেখার উপর ডিপেন্ড করে। তুমি প্রথমে শুরুটা করেছো কিভাবে, শেষটা করেছো কিভাবে, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। তো এটা একটু মাথায় রাখবে যে রাইটিং পার্ট লেখার সময় কোনো প্রকার কাটাকুটি, লেখা ক্লিয়ার করা লাগবে, এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবে। রাইটিং পার্ট তুমি শেষে লিখতেছো বলে যে হাতের লেখা খুব খারাপ করে আমি ব্যাগার দিয়ে লিখলাম, তুমি যত সুন্দর ইনফরমেশনই বা গঠনমূলক ইনফরমেশন বা তথ্য তুমি ওখানে ঢোকাও না কেন, কেউ কিন্তু তোমার দেখবে না। ওই যে কথা আছে না, যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আগে তোমার লেখা দেখবে যে তুমি কেমন লিখেছো বা তোমার লেখাটা ফ্রেশ আছে কিনা, তারপরে তোমার লেখা পড়ে তোমার লেখার গুণগত মানটা দেখবে স্যাররা। ঠিক আছে, তো এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তারপরে আসলে আমরা একটু ডেইলি লাইফ নিয়ে কথাবার্তা বলি। সো ডেইলি লাইফ মানে কি, আমাদের এভরিডে রুটিন, প্রতিদিন আমরা কি করি। সো আমাদের অ্যাক্টিভিটিস গুলো সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি কি করি সবকিছু আমাদের বলতে হবে। এক্সাম্পল হিসেবে তুমি তোমার পড়াশোনার বিষয় লিখতে পারো, তুমি যদি জব হোল্ডার হয়ে থাকো তুমি জবের বিষয়টা লিখতে পারো। বেটার হয় তুমি স্টাডির বিষয়টাও লিখো, জবের বিষয়টাও লিখো, কারণ দুইটা লিখলে তোমার লেখা বড় করতে ইজি হবে। ঠিক আছে, প্রবলেম, তুমি যদি তোমার প্রতিদিনের যদি নিত্যদিনের রুটিন তুমি ফলো না করো, তাহলে কি সবকিছু ডিসঅর্গানাইজড হয়ে যাবে। ডিসঅর্গানাইজ মানে কি, সবকিছু এলোমেলো হয়ে যাবে। এই যে আমাদের বর্তমান সময়ে ছেলেমেয়েরা রাত 4টা 5টার দিকে ঘুমায়, সকাল দুপুরের দিকে উঠে আবার, এটা কি আমাদের রুটিন লাইফ কি ডিসঅর্গানাইজড হয়ে গেল না? তো এই বিষয়টা তুমি চাইলে বলতে পারো। এবং লাস্টে বলবা যে ফলো এ প্রপার রুটিন। আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে হলে বা অর্গানাইজ করতে হলে আমাদেরকে অবশ্যই একটা রুটিন ফলো করে চলতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে 4 আর 5 নম্বর টপিকটা আমি 1 স্টারে রেখেছি, তবে একটু আমি জাস্ট আলোচনা করে দিই। দেখো, চাইল্ডহুড মেমোরিজ আর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড কলেজ, এই দুইটা বিষয়কে তুমি চাইলে একটা বানাইতে পারো। ঠিক আছে, যেমন তোমার চাইল্ডহুড মেমোরিজ, এটা তোমার বাল্যকালের কোনো একটা স্মৃতি নিয়ে তুমি বলতে পারো। তো তোমার স্কুল জীবনের প্রথম যে দিনটা, সেটা কাইন্ড অফ তোমার চাইল্ডহুড মেমোরিজ হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট ডে অ্যাট স্কুল বা কলেজ বা চাইল্ডহুড মেমোরিজ একই কানেকশনে আবদ্ধ। তো মোটামুটি তুমি ফার্স্ট ডে অ্যাট কলেজ বা ফার্স্ট ডে অ্যাট স্কুল এই বিষয়টা যদি একটু পড়ে ফেলতে পারো, তাহলে চাইল্ডহুড মেমোরিজটাও ওর মধ্যে তুমি ইনক্লুড করে দিতে পারো। মানে এটা হচ্ছে একটা স্মার্ট থিঙ্কিং আর কি, যে তোমার চাইল্ডহুড মেমোরিজ বা অন্যতম যে মেমোরি বা স্মৃতি কথা, তার মধ্যে তোমার স্কুল জীবনের প্রথম দিনটা উল্লেখযোগ্য। অর্থাৎ তাহলে কিন্তু আলাদা আলাদা ভাবে দুইটা পড়তে হচ্ছে না। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা একটু দেখো। আচ্ছা, তো অলরেডি 32 মিনিট হয়ে গেছে, আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না। তো মোটামুটি আমাদের এই অ্যাপ্লিকেশন বিষয়টাকে আমরা একটু বেশি ফোকাস দিব, কারণ খুবই কম লিখে অনেক ভালো একটা মার্কস কিন্তু পাওয়া যায় তুমি যদি অ্যাপ্লিকেশনটা প্রপার ফরম্যাট অনুযায়ী লিখতে পারো। ঠিক আছে, আর শর্ট কম্পোজিশনে আসলে 4 মার্কস পাওয়াটা একটু টাফ। তারপরেও তোমরা চেষ্টা করবে, আমি এখানে যে যে পয়েন্টগুলো উল্লেখ করে দিয়েছি, প্রতিটা মানে স্লাইডে আমি একটা করে পয়েন্ট উল্লেখ করে দিয়েছি, কিছু কিছু পয়েন্ট যেগুলো যদি তুমি রাখতে পারো, মোটামুটি কিন্তু তোমার ভালো একটা মার্কস তুমি গেইন করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এটাই ছিল আমাদের তোমাদের পরীক্ষার আগে আমাদের সেই শেষ ক্লাস, শেষ অনলাইন ক্লাস। এবং আর হয়তো মানে তোমাদের পরীক্ষার আগে আর হয়তো এভাবে ক্লাস নেওয়া হবে না। তো যেহেতু তোমাদের 31 তারিখে ইংরেজি পরীক্ষা, আমি আশা করব সবাই অনেক ভালোভাবে এক্সাম দিবা এবং মাথা ঠান্ডা রেখে গুছিয়ে এক্সাম দিবা, যেহেতু 100 মার্কসের পরীক্ষা। সো এবং তোমাদের কলেজ লাইফের প্রথম পরীক্ষা, তোমাদের জন্য, তোমাদের সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। গ্রামাটিক্যাল পার্টস গুলো আমি যেভাবে পড়িয়েছি, আশা রাখবো ওইভাবে ওই বিষয়গুলো যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো অনেক ভালো হবে। আর রাইটিং পার্ট এই 2 দিনে আমরা যেভাবে দেখলাম, জাস্ট এইটুকু যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, ঠিক আছে, এই যে শর্টকাট ওয়েগুলো ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে কিন্তু ভালো একটা মার্কস পাওয়া সম্ভব। ঠিক আছে, আর চেষ্টা করবে হাতের লেখা ফ্রেশ রাখতে, কাটাকুটি কম করতে, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা মার্কস পাওয়া সম্ভব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ব্যাচের নেক্সট ক্লাস কবে থেকে শুরু করব, তোমাদের পরীক্ষা শেষ হবার 2-1 দিন আগে আমরা জানিয়ে দেব। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, টাটা, বাই।